পৃষ্ঠা 185। পুজো প্যান্ডেলে লোকশিল্পীদের ভিড়, কিন্তু গোপী দে সরকার। শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। নিচের লাইন, উপরোক্ত এমন শীর্ষক দিয়েই একসময় আপামর হিন্দুর যাবতীয় কর্মপদ্ধতি শুরু হতো। ব্যবসায়িক বা পারিবারিক হিসেবের খাতা, কাজের ফর্দ, নির্ঘণ্ট, রসিদ, এমনকি চিঠিপত্রাদিতেও দুর্গার এই কৃপা লাভের প্রসঙ্গ একসময় সুলভ ছিল। সেদিন এখন আর নেই। দুর্গার আরাধনায় এখন আড়ম্বর উপকরণের আধিক্য, ভক্তির ভাবখানা যেন উবে গিয়েছে। তিনি অবশ্য এখন আক্ষরিক অর্থেই সর্বজনীন। শুরুতেই একটা কথা বলে রাখি, দুর্গার যে রূপ কল্পনা তা কিন্তু বিশ্বজনীন। অর্থাৎ ভারতের সিংহবাহিনীর যে মূর্তি চিন্তা, তার সঙ্গে হুবহু যেন মিলে যায় বিশ্বের অনেকাংশের মূর্তি কল্পনা। ব্যাবিলনের ননা, দন্তের নয় আকার, পারস্যের অনাহিত, অথবা গ্রিসের দেবী রিয়া এবং আথেনা, এদের সকলেরই লড়াই দানব বন্ধনীর মধ্যে অসুর বন্ধনী শেষ বা অশুভ শক্তির সঙ্গে, এবং এদের মধ্যে অদ্ভুত মিলেই যে এরা সকলেই সিংহবাহিনী। ভারতে দেবী মূর্তির প্রথম কল্পনা অবশ্য মহিষমর্দিনী রূপে। সে প্রায় খ্রিস্টীয় প্রথম শতকে। প্রাচীন মূর্তিতে দেবী 2 বা 4 হাত বিশিষ্ট, কিন্তু পরবর্তীকালে দুর্গার বহুভুজা, বিংশ, অষ্টাবিংশ ইত্যাদি মূর্তিও দেখা যায়। সপরিবারে দেবী মূর্তি অনেক অনেক পরের কথা। চার্লস কোলম্যানের কয়কার ল, ময়জফলা আকার, দন্তের নয়কার পয়শূন্য র, চার্লস কোলম্যানের দ্য মিথোলজি অফ দ্য হিন্দুজ 1832, বইটিতে যে প্রাচীনতম দুর্গামূর্তির চিত্র দেখা যায়, তাতে কিন্তু রয়েছে শুধু কার্তিক এবং গণেশ সহ দুর্গার উপস্থিতি। ভারতে দুর্গার উপস্থিতি পাওয়া যাচ্ছে 2000 বছর আগে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজস্থানের নগর অঞ্চলে আবিষ্কৃত হয় একটি পোড়ামাটির দ্বিভুজা। এক হাতে মহিষের লেজ মুচড়ে ধরেছেন, এই হলো মহিষমর্দিনীর নিদর্শন। তারপর সেই মোষের খণ্ডিত বা বিচ্ছিন্ন দেহ থেকে উঁকি দিল মানুষের মুখ বা দেহ। এই রূপের পরিচিত ফল মহিষাসুরমর্দিনী। পশু থেকে অসুরের এই মানুষীকরণ নৃতত্ত্বের এক গভীর ভাবনার বিষয়। পুরাণে উল্লেখ পাওয়া যায় দেবীর অলঙ্কারের মধ্যে ছিল টিকুলি, কানের মাকড়ি, হাতের বালা, বাজুবন্ধ, আংটি আর নূপুর। এমন শালঙ্কারা পাথরের দুর্গামূর্তি পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের মন্দাসর, রাঢ় এবং রাজস্থানের আবানেরিতে। পূর্ব বাংলায় দেবীর লোকায়ত রূপ বনদুর্গা, শুভ দুর্গা ও রাল দুর্গা। নিষাদ শবরদের দেবী বলে 6ষ্ঠ শতাব্দীর দক্ষিণ ভারতীয় গ্রন্থে তার নাম হয়েছে কোবর বাই, কয়কার ব, বয়শূন্য র, বয়াকার দীর্ঘই। কোবর বাই, সিংহ আর হরিণ তাঁর বাহন। শেয়াল আর বরাহ মুখের আদলে দেবীর 2টি মূর্তির সন্ধান মেলে। কোকা মুখা, এই দুর্গার একটি রয়েছে রাজশাহীতে, অপরটি বাঁকুড়ার রায়পুরে। আর 10টি হাত টান টান করে দাঁড়িয়ে থাকা আদিবাসী দুর্গা পাওয়া গেছে অসমের মঙ্গলদৈ অঞ্চলে। অন্যদিকে বনবাসী জনকে দুঃখের অন্ধকার থেকে রক্ষা করেন বলে দেবী ওদের কাছে পরিচিত অটবি দুঃখান্দার রক্ষিকা হিসেবে। অটবি, অট বয়দীর্ঘই দয়হস্য দীর্ঘ বিসর্গ, দয়হস্য বিসর্গ ক্ষয়াকার, অটবি দুঃখা নয় ধয় আকার বয়শূন্য র,
দুঃখান্দার রক্ষিকা, বসনর কয় মধ্যেন্নশয় হস্যই কয়াকার, অটবি দুঃখান্দার রক্ষিকা হিসেবে। এ তো গেল দেবীর রূপ বৈচিত্র্যের একটা সংক্ষিপ্ত আভাস, কিন্তু দুর্গামূর্তির চিন্তায় বাঙালিয়ানার নিদর্শন অবশ্যই একচালায় সপরিবার দেবী মূর্তি। সমাজতাত্ত্বিকরা বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একান্নবর্তী পরিবার ভেঙে যে ছোট ও বিচ্ছিন্ন পরিবার হয়েছে, অনেকটা তারই প্রতিফলন ঘটেছে একচালা মূর্তি ভেঙে পৃথক চালযুক্ত মূর্তির চিন্তায়। সাবেক বাংলা রীতির দুর্গা প্রতিমাকে একচালার গণ্ডি থেকে বার করে এনেছিলেন গোপেশ্বর পাল 1930-এর দশকে। পৃষ্ঠা 186। দুর্গা প্রতিমা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু বোধ হয় তখন থেকেই। দেশভাগের পর কোমরটুলি দখল নিয়ে দুই বাংলার শিল্পীদের রেষারেষি, নিজেদের অস্তিত্ব বজায় রাখতে শিল্পীরা উদ্ভাবন করতে থাকেন নতুন নতুন রীতি। শাস্ত্রীয় রূপকল্প থেকে দেবী হয়ে উঠতে থাকেন মানবিক। এখানে তারকা চিহ্ন আছে, তারকা চিহ্নের জায়গায় ক লেখা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবই দুর্গাপুজো, তবে এই উৎসব শ্রেষ্ঠ হয়ে ওঠার পেছনেও রয়েছে বহু ইতিহাস, এবং এই উৎসব সর্বজনীন হয়ে ওঠার পেছনেও রয়েছে বাংলারই অবদান। তবে বাংলায় এই উৎসবের সূচনা পর্ব নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে পণ্ডিত ঐতিহাসিকদের মধ্যে। একমতে ষোড়শ সপ্তদশ শতকের এক ভাগে উত্তরবঙ্গের রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংস নারায়ণ তাঁর গড়েই দেবী দুর্গার পুজো শুরু করেন। অন্য মতে মনুসংহিতার টিকাকার কুলুক ভট্টের পিতা উদয় নারায়ণই প্রথম দুর্গা আরাধনা শুরু করেন। পৌত্র কংস নারায়ণই প্রথম দুর্গা আরাধনা শুরু করেন। আবার পড়ছি, পৌত্র কংস নারায়ণ তার উত্তরাধিকার বহন করেছেন মাত্র। এখানে কোনো ছাপার ভুল আছে। আবার অনেকে বলে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ মজুমদার তাঁর ভদ্রাসনেই 1606 খ্রিস্টাব্দে প্রথম দুর্গাপুজো করেন। কলকাতায় প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বেহালা বরিশার আটচালা মণ্ডপে 1610 খ্রিস্টাব্দে। এটি হয়েছিল তৎকালীন জমিদার সাবর্ণ চৌধুরীদের পরিবার সূত্রে। আর অনুমান দ্বিতীয় প্রাচীনতম পুজো ছিল কলকাতার ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্রের কুমোরটুলি অঞ্চলের বাড়ির পুজো। তারপর শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণদের বাড়ির দুর্গাপুজো। পলাশির যুদ্ধে 1756 ইংরেজদের সাহায্য করার জন্য ক্লাইভের মুন্সি নবকৃষ্ণ ওর আনুকূল্য লাভ করেছিলেন, ফলে মহারাজা উপাধি ও প্রচুর ধন সম্পত্তি পেয়েছিলেন। এরপরেই তিনি প্রাসাদোপম বাড়ি সঙ্গে নাচঘর ও দুর্গা দালান তৈরি করেন। যে ইংরেজ সাহেবদের আনুকূল্যে উন্নতি, তাদের খুশি করতেই দুর্গাপুজোর সময় নাচঘরে বসেছে বাইজিদের নাচের আসর, সঙ্গে ঢালা ও আমোদ প্রমোদের ব্যবস্থা। নবকৃষ্ণ থেকে পৌত্র রাধাকান্ত পর্যন্ত বজায় ছিল এই ধারা। দুর্গাপুজোতে বাঁধন ছাড়া উচ্ছ্বাসের এই ছিল শুরু। অমৃতলাল বসু, দীনবন্ধু মিত্র, ঈশ্বর গুপ্ত এদের লেখা থেকে এই পুজোর বিস্তৃত বিবরণ পাওয়া যায়। লিখেছিলেন বঙ্কিমচন্দ্র ও। সেকালের বিনোদনের মাধ্যম প্রায় ছিল না বলে দুর্গাপুজোই হয়ে ওঠে বিত্তবানদের বৈভব প্রদর্শন বা আমোদ আহ্লাদের শ্রেষ্ঠ মাধ্যম। বাবুবাড়ির পুজো প্রসঙ্গে সমাচার দর্পণ 1833-এ পাওয়া যাচ্ছে ড্যাশ উদ্ধৃতি শুরু, যবনাধিকার কালে পশ্চিম অঞ্চলে অল্প হইলেও প্রদেশে বহুতর হিন্দু জমিদার ও আবার পড়ছি, যবনাধিকার কালে পশ্চিম অঞ্চলে অল্প হইলে
ও প্রদেশে বহুতর হিন্দু জমিদার আর রাজাই বা কহ, ইহারা থাকাতে উক্ত কর্মলোপ হয় নাই। বিশেষ করিয়া নদিয়া, নাটোর, বর্ধমান এই ৩-৪জন রাজার অধিকারে প্রায় বঙ্গদেশ বিভক্ত। ইহার দিকের অধিকারের মধ্যে যে ব্যক্তির কিঞ্চিত সংস্থান হইত, তিনি পূজা না করিলে রাজারা তাহার দিগকে ডাকাইয়া আজ্ঞা দিতেন পূজা অবশ্যই করিবা। দাঁড়ি উদ্ধৃতি শেষ। অতএব এ ধরনের পারিবারিক দুর্গোৎসব ক্রমে বাড়তেই থাকে। কালানুক্রমিকভাবে তার কয়েকটি এরকম: চক্রবেড়িয়া রোডের মিত্রবাড়ি 1757, দর্জিপাড়া জয়রাম মিত্র স্ট্রিটের দাঁ বাড়ি 1760, ভূকৈলাস রাজবাড়ি 1782, বিডন স্ট্রিটের ছাতুবাবু লাটুবাবুর বাড়ি 1784, হাটখোলার দত্তবাড়ি 1785, বউবাজারের অক্রুর দত্তের অকয়রফলা হর্ষ বৈষণ্য অক্রুর দত্তের বাড়ি 1786 থেকে 87, এন্টালির দেব বাড়ি ও জানবাজারের প্রীতিরাম মাড়ের বাড়ি, যেটি রানী রাসমণির পুজো বলে পরিচিত, 1790, জেলেপাড়ার শ্রীমানী বাড়ি ও বউবাজারের বিশ্বনাথ মতিলালের বাড়ি 1799, দর্পনারায়ণ স্ট্রিটের মল্লিক বাড়ি 1809, পাথুরিয়াঘাটার খেলাত ঘোষের বাড়ি 1819 এবং বর্তমান কলেজ স্কোয়ারের পটলডাঙ্গা বসু মল্লিক বাড়ি 1831। এই হাতে গোনা কয়েকটি বড় বাড়ি বাদ দিয়েও ছিল কয়েকটি ছোট বাড়ির পুজো। তবে জাঁকের জন্য আমজনতার নজর থাকত বড় বাড়িগুলির দিকেই। কলকাতার পুজোর এই জাঁকের ঢেউ ক্রমে সঞ্চারিত হয়েছিল তৎকালীন পার্শ্ববর্তী গ্রামের জমিদারের ওপরেও। ফলে দুর্গার পাশাপাশি জগদ্ধাত্রী পুজোরও জাঁকজমক শুরু হয়ে যায়। পৃষ্ঠা 187। জগদ্ধাত্রীর প্রসঙ্গ এজন্য টানা, এই পুজোর একটি ঘটনা থেকেই পরে মোড় নেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গুপ্তিপাড়ার এক বড় বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো, কিন্তু একবার গৃহস্বামীর আর্থিক অনটনে সে পুজো বন্ধ হতে বসে। তখন আঞ্চলিক 12 জন ব্রাহ্মণকে নিয়ে একটি দল তৈরি করে উদ্যোক্তারা চাঁদা আদায় করতে ছড়িয়ে পড়লেন নানা স্থানে। 18 শতকের শেষ দিকের এই উদ্যোগে শোনা যায় আদায় হয়েছিল প্রায় 7,000 টাকা। এটি পরে বারোয়ারি বয়াকার বৈষণ্য রয়কার অন্তস্থ অয়াকার বৈষণ্য রয় হর্ষই বারোয়ারি নামে আখ্যা পায় এবং উদ্যোগটি সার্থক হওয়ায় এমতো পুজোর আয়োজন ক্রমে ছড়াতে থাকে শান্তিপুর, চুঁচুড়া, উলুবেড়িয়া এবং প্রায় 120 বছর পরে খাস কলকাতায়। ততদিন পর্যন্ত কলকাতার বিত্তবানদের পুজো অবশ্য ভেতরে গিয়ে দেখার সুযোগ ছিল না সাধারণের, কারণ ওই যে বলছিলাম আর্থ সামাজিক। তখন রাজানুগ্রহ পাওয়ার জন্য ইংরেজ তৎসহ সমাজের মান্যগণ্যদের সাদর আমন্ত্রণ জানানো হলেও সাধারণ মানুষ বা নেটিভদের ক্ষেত্রে ছিল জাতপাত, সামাজিক শ্রেণী বিভাগ এবং গরিবি আনার জন্য বাধা নিষেধ। 19 শতকে বিদ্যাসাগর রামমোহনের উদ্যোগে বাংলা জুড়ে সমাজ সংস্কারের ঢেউ। শিক্ষায় আসছে নবদিগন্ত, ফলে বিত্তবানদের সঙ্গে সমাজের অন্য স্তরের মানুষদের ব্যবধান ক্রমশ কমছে। রাজশক্তির বিরুদ্ধে দানা বাঁধছে মানুষের ক্ষোভ। 1872 প্রতিষ্ঠা পেল ন্যাশনাল থিয়েটার। সাধারণ মানুষ খুঁজে পেল সংস্কৃতির স্বাদ। ফলে যে সাংস্কৃতিক উপাদানগুলি এতদিন কুক্ষিগত ছিল বিত্তবানদের মধ্যে, তা এবার মুক্তি পেল আমজনতার দরবারে। 20 শতকের গোড়াতে ব্রিটিশ বিরোধী আন্দোলন অন্য মাত্রা পায়। বঙ্গভঙ্গের সিদ্ধান্তে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। স্বদেশী আন্দোলনের সুবাদে সমাজের নানা শ্রেণীর মানুষজন এসে পড়ে অনেক কাছে।
বিত্তবানদের দুর্গোৎসবে ভাগ বসান সাধারণ মানুষ, কারণ ব্রিটিশদের চোখ এড়িয়ে এই উৎসবই হয়ে উঠল তাদের বড় মিলন ক্ষেত্র। এগিয়ে এলেন ভবানীপুরের আদিগঙ্গার তীরবর্তী বলরাম বসু ঘাট সংলগ্ন এলাকার বাসিন্দারা। 1910-এ এখানকার কিছু যুবক ও ব্যবসায়ী মিলিত হয়ে শুরু করেন এই শহরের প্রথম বারোয়ারি পুজো। এদের দেখা দেখি পরের বছর আয়োজিত হয় উত্তর কলকাতার রামধন মিত্র লেনের পুজো এবং 1923-এ শিকদার বাগানের পুজো। বারোয়ারিকে হুতম ব্যঙ্গ করে বলতেন 12 ইয়ারি। বস্তুতপক্ষে এই বারোয়ারি সর্বজনীনের রূপ নেয় কিছু পরে। কলকাতার প্রথম সর্বজনীন দুর্গোৎসবের প্রবর্তন করেন বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। উত্তর কলকাতাস্থ সিমলা ব্যায়াম সমিতি ছিল আসলে বিপ্লবীদের শরীরচর্চা আর মেলামেশার জায়গা। 1926-এ এখানেই সূচনা হয় কলকাতার প্রথম সর্বজনীন পুজোর। এই পুজোয় আক্ষরিক অর্থেই ধর্ম, বর্ণ, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই ছিল অবাধ প্রবেশাধিকার। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভূপেন্দ্রনাথ দত্ত এদেরও যোগাযোগ ছিল এই দুর্গাপুজোর সঙ্গে। এই পুজোর প্রায় সমসাময়িক বাগবাজার অঞ্চলের নেবু বাগান বারোয়ারি পরে যেটি বাগবাজার সর্বজনীন হিসেবে পরিচিতি পেয়েছে। এরপর কলকাতার সর্বজনীনকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে ধীরে ধীরে বৃদ্ধি পায় কলকাতার সর্বজনীন পুজোর সংখ্যা। সময়কাল ধরে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে একেবারে শুরুতে যে উৎসব আদতে ছিল ব্যক্তিগত উদ্যোগের, পরে তা হয়েছে বারোয়ারি এবং তারপর সর্বজনীন। 80-র দশকের পর থেকে শহরে ফ্ল্যাট কালচার শুরু হওয়ার পর শুরু হয়েছে আবাসনের পুজো। এ আসলে সাবেক বারোয়ারি পুজোরই আধুনিক রূপ। সেই হিসেবে কলকাতার পুজোয় এখন ত্রিধারা পারিবারিক, বারোয়ারি এবং সর্বজনীন। আবার পড়ছি, সেই হিসেবে কলকাতার পুজোয় এখন ত্রিধারা পারিবারিক, বারোয়ারি এবং সর্বজনীন। এখন এ শহরে বা তার পার্শ্ববর্তী এলাকায় দুর্গাপুজোর যে পরিমার্জিত রূপ দেখি তাকেও কিন্তু পেরিয়ে আসতে হয়েছে বহু ঘাত প্রতিঘাত বা ঘটনাবহুল পরম্পরা। স্বাধীনতা পরবর্তী সময়ে এবং দেশত্যাগের পর কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের জীবনধারা এবং জনবিন্যাস ও বসতিতে এসেছে বিপুল পরিবর্তন। ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তু মানুষজন কলকাতার উত্তর দক্ষিণে কলোনি প্রতিষ্ঠা করে আশ্রয় খুঁজেছেন নিজেদের মতো করে। ছিন্নমূল এই মানুষেরা এখানকার মাটিতে নিজেদের শেকড় গাঁথার তাগিদে তৈরি করে ক্লাব বা সংঘ এবং সর্বশেষ আশ্রয় নিয়েছেন দুর্গাপুজোয়। পৃষ্ঠা 188। ফলে 70-এর দশক থেকে এখানকার দুর্গাপুজোর আঙ্গিক বদলে যেতে থাকে খুব দ্রুত। অনেক বাধা নিষেধ টপকে বেরিয়ে আসতে চাইল সাধারণ মানুষ। পাড়া বাসস্থানের মধ্যবর্তী ফাঁক করে বছরের 4 দিন সাধ্যমতো পুজোর আয়োজন করে মানুষ আসলে স্বাদ নিতে চাইল এক অভিনব ইচ্ছা পূরণের। প্রতিদিনের একঘেয়ে জীবনের ক্লান্তি থেকে যে ভালো লাগাগুলি স্বপ্ন দেখায়, বাঁচার তাগিদ যোগায়, মনে করায় জীবন যুদ্ধে জয়ের গল্পকে। কলকাতায় দুর্গোৎসব এই জায়গায় দাঁড়িয়ে অনন্য, অসাধারণ। আর 5টা অন্য উৎসবের চাইতে একেবারেই আলাদা। ফলে মানুষের ওই চাওয়া পাওয়ার কথা মাথায় রেখে এ সময় থেকেই ক্রমে বাড়তে থাকে সর্বজনীনের আয়োজন। সর্বজনীনের আয়োজন ক্রমেই বিস্তৃত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র থেকে উত্তরে দক্ষিণে। পাড়ায় পাড়ায় গড়ে ওঠা দুর্গোৎসব কমিটি নিজেদের মতো করে চেষ্টা করেন পুজোর আয়োজনের।
এরই মধ্যে অনেকে আবার একটু সাহসী হয়ে চেষ্টা করলেন প্রচলিত প্রথার বাইরে গিয়ে একটু অন্যরকম কিছু করে দেখাবার। এ সময় কলকাতার পুজো ভাগ হলো তিনটি ধারায়। প্রথম দল সাবেক ধারার অনুসারী, দ্বিতীয় দল নতুন ধারায়। প্রতিমা এবং মঞ্চ উপস্থাপনায় এরা আনলেন অভিনবত্ব। শহরে প্রতিষ্ঠা পেল নতুন ধারা আটের ঠাকুর। 60-এর দশকের শেষ দিকে যাত্রার কদর ছিল যথেষ্ট। তার সেটিং ও তৈরি হতো কলকাতায়। ফলে এর প্রভাব পড়ল দুর্গাপুজোর ওপর। মঞ্চে স্থির প্রতিমাকে দেখা গেল মেঘ অথবা পাহাড়ের কোলে, কোথাও বিদ্যুতের ঝলকানি অথবা সচল বিদ্যুদায়িত অস্ত্র, মূর্তি অদৃশ্য হওয়া এবং মঞ্চে পুনরাগমন বা যুদ্ধ দৃশ্য ইত্যাদি দর্শকদের নজর কেড়ে নিল। ভক্তির সঙ্গে যুক্ত হলো উপস্থাপনার ভাবনা। ভবানীপুর অঞ্চলের সংঘশ্রীর এই ধরনের উপস্থাপনায় একসময় যথেষ্ট দর্শক সমাগম হতো। পাশাপাশি কালীঘাটের সংঘমিত্রও আয়োজন করে মাটির বদলে অন্য উপাদানের প্রতিমা। 1973-এ এদের ঝিনুকের দুর্গা দর্শকদের স্মৃতিতে এখনো ফিকে হয়ে যায়নি। আর তৃতীয় দলটি পুজো আয়োজন উপলক্ষে গা ভাসালো গড্ডালিকা স্রোতে। দ্বিতীয় দলের দেখা দেখি নতুন কিছু করতে গিয়ে পয়সার ঠাকুর, ব্লেডের ঠাকুর, পেরেকের ঠাকুর ইত্যকার স্রোতে। দ্বিতীয় দলের দেখা দেখি নতুন কিছু করতে গিয়ে, আর তৃতীয় দলটি পুজো আয়োজন উপলক্ষে গা ভাসালো গড্ডালিকা স্রোতে। দ্বিতীয় দলের দেখা দেখি নতুন কিছু করতে গিয়ে পয়সার ঠাকুর, ব্লেডের ঠাকুর, পেরেকের ঠাকুর ইত্যকার সংযোজনে তৃতীয় দলটির আয়োজনে ভক্তি গেল উবে। সঙ্গে চলল উদ্দাম হিন্দি গান, কোথাও বা নেশার আয়োজন ইত্যাদি। 70-এর গোড়ার দিকে হিপি সংস্কৃতির প্রভাব পড়ে বারোয়ারি দুর্গাপুজোয়। প্যান্ডেলের চাঁদা তুলে নেশা ভাঙ, লা রে লাপ্পা হিন্দি গানের জোয়ার, আর তাতে তাল মিশিয়ে উদ্দাম নৃত্য, শালীনতার অভাব, এই ছিল তখনকার পুজোর ছবি, লিখছেন অঞ্জন মিত্র। পাদটিকা 1। কলকাতার মঞ্চ উপস্থাপনার অভিনবত্ব ক্রমে ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী জেলাতেও। যেমন দুর্গাপুরের অগ্রণী সংঘ। 1977-এ শিল্পী অশোক চ্যাটার্জি এখানে সূত্রপাত করেন বাস্তবধর্মী বিশাল চিত্রপটের প্রচলন। সাধারণ মানুষ সবাই আর্ট গ্যালারিতে যেতে পারেন না, অতএব তাদের জন্য এই আয়োজন যথেষ্ট জনপ্রিয় হলো। এদের সেই ধারা এখনো চলছে। অশোকবাবুর ছাত্র বা অন্যরা ক্রমে এই ধারা বহন করেছেন বিভিন্ন ক্লাবে। এখান থেকেই এই ধারা ছড়িয়েছে ধানবাদ বা বেনারসে। দুর্গাপুজোর রীতি প্রসারিত হয়েছে কালী পুজোতেও। ঠিক একইভাবে কলকাতার যোগ বাড়ছে জেলার শিল্পীদের সঙ্গে। যেমন বর্ধমান রাজবাড়ির পটের দুর্গা যারা আঁকতেন, সেই পরিবারের শিল্পী হরিহর দে একসময় পট ছাড়াও মৃন্ময়ী মূর্তি নির্মাণে এলেন। তিনি সফলও হলেন তাতে। হরিহরবাবুর পুত্র পূর্ণেন্দুর এরপর যোগাযোগ হলো কলকাতায়। নতুন ধারার প্রতিমা নির্মাণে পূর্ণেন্দু দে এখন সফল শিল্পী। এমনিভাবে মালদহ, মেদিনীপুর, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা থেকে বহু শিল্পী যুক্ত হতে থাকলেন কলকাতার পুজোয়। এদের অংশগ্রহণে কলকাতা এবং জেলাতেও জনপ্রিয় হয়ে উঠতে থাকে নতুন ধারার পুজো। পরের পৃষ্ঠায় একটি রঙিন ছবি রয়েছে, তার নিচে লেখা পটচিত্রে দুর্গা। এখানে সপরিবারে দুর্গার ছবি, মহিষমর্দিনী, খুব উজ্জ্বল রঙে এবং পটচিত্রের আদল রয়েছে পুরো ছবিটির মধ্যে। তারপরের পৃষ্ঠায় একটি রঙিন ছবি রয়েছে দুর্গার পটচিত্র। এটি দুর্গা সপরিবারে বসে আছেন
মহিষাসুরমর্দিনী, তলায় লেখা দুর্গার পটচিত্র। মূল পাঠ পৃষ্ঠা 189। এদিকে পয়সা পেরেকের প্রতিমা আর অবক্ষয় দৃষ্টান্তে যখন কলকাতার বেশ কিছু পুজো আক্রান্ত, তখন প্রতিবাদ স্বরূপ একটু অন্য ধারার পুজোয় উদ্যোগী হলেন দক্ষিণ কলকাতার বকুলবাগান দুর্গোৎসব কমিটি। ঠিক হলো প্রতিষ্ঠিত কোনো শিল্পী ভাস্করকে দিয়ে তৈরি করাবেন তাঁদের প্রতিমা। 1975-এ সেই মতো প্রথম মূর্তি গড়লেন শিল্পী নিরোধ মজুমদার। এই শুরু। তারপর একে একে রথীন মৈত্র, মীরা মুখোপাধ্যায়, সুনীল পাল, পরিতোষ সেন, বিকাশ ভট্টাচার্য, শ্যামল দত্ত রায়, শর্বরী রায়চৌধুরী, উমা সিদ্ধান্ত, শানু লাহেড়ি, মানিক তালুকদার অথবা দীপালি ভট্টাচার্য। ফি বছর নিত্য নতুন শিল্প ভাষায় কলকাতার পুজোর ঐতিহ্যে অনেকখানি জায়গা করে নিয়েছিল বকুলবাগান, যদিও সম্প্রতি এদের সেই ঐতিহ্যের চ্যুতি ঘটেছে। একটা কথা ঠিক যে 70-এর দশকের পর থেকেই প্রথাগত বাঁশ কাপড়ের প্যান্ডেল তৈরি করা, ডেকোরেটরদের সঙ্গে অনুপ্রবেশ ঘটতে শুরু করেছে পেশাদার বা আর্ট কলেজের শিল্পী, গ্রামগঞ্জের লোকশিল্পী এবং পরের দিকে ইন্টিরিয়ার ডিজাইনারদেরও। এদের পেশাদারি দক্ষতায় শহরের দুর্গাপুজোয় আসতে থাকলো নিত্য নতুন চমকের ছোঁয়া। প্রথম দিকে যা শুরু হয়েছিল বিখ্যাত মন্দির, বাড়ি, সৌধ ইত্যাদির অনুকরণ দিয়ে, পরবর্তীকালে চলে এলো হালফিলের কোনো উল্লেখযোগ্য ঘটনাবলী দৃশ্যায়ন। সেই সঙ্গে কলকাতার পুজোর সাথী হলো চন্দননগরের আলোক শিল্পীদের আলোর জাদু। চন্দননগরের আলোকসজ্জার মতো শহরের পুজোর সাজসজ্জা উপকরণের যোগান দিতে উপাদান ভিত্তিক নকশা কেন্দ্র গড়ে উঠল কাঁথি, কন্টাই, পুরুলিয়া বা বর্ধমানে। সারা বছর ধরে এখানকার ডেকোরেটররা গ্রামের মানুষ, বিশেষত মহিলাদের দিয়ে গড়ে তুলতেন সূক্ষ্ম নানা ধরনের নকশা। পুজোর সময় তা পরপর জুড়ে গড়ে উঠত পূর্ণাঙ্গ মণ্ডপ। এদের ঝিনুকের মণ্ডপ, বাঁশের ছিলকার কাজ, সুতোর কাজ বা বেতের নকশার মণ্ডপ সে সময় বেশ নজর কেড়েছিল। কিন্তু বেশ কয়েক বছর চলার পর মানুষ বোধ হয় এ থেকেও বেরিয়ে আসতে চাইলেন। 80-র দশকের শেষ দিক থেকে এক্ষেত্রে আসে ব্যাপক পরিবর্তন। প্রতিমা, চালচিত্র, মণ্ডপ, আলোকসজ্জা ইত্যাদিতে আসতে থাকে অভিনবত্বের ছোঁয়া। উপস্থাপনার গুণে উঠে আসে নতুন নতুন বহু ক্লাব। পাশাপাশি কলকাতার অভিজাত বেশ কিছু পুজো থেকে যায় তাদের পুরনো মেজাজেই। শহরের বাকি পুজোতে পরিবর্তন হলো, পরিবর্তন শুধু আঙ্গিকেই নয়, পরিবর্তন আসতে থাকে মেজাজেও। উদ্ধৃতি শুরু। মহাষষ্ঠী রাত 8:30 নাগাদ প্যান্ডেলে বাজছিল হিন্দি গান। এমন সময় গাড়ি থেকে নামলেন 3 বিচারক। ওরা শ্রেষ্ঠ পূজা নির্ধারণ করছেন। সঙ্গে সঙ্গে হিন্দি গানের বদলে রবীন্দ্রসঙ্গীত। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। আনন্দবাজার পত্রিকার কলকাতার কর্চার এই টুকরো রিপোর্ট থেকে বোঝাই যাচ্ছে যে পরিবর্তনটা কিভাবে আসছে। 1990-তে এই পরিবর্তনের উল্লেখযোগ্য কাজটি শুরু করল এশিয়ান পেইন্টস শারদ সম্মান। দুর্গাপুজোর চিরন্তন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই পুরস্কার যেন কাজ করলো ম্যাজিকের মতো। অতঃপর একে একে সকলেই চেষ্টা করতে থাকলেন ঐতিহ্যের অনুসারী হতে, অপসংস্কৃতি বন্ধ করে সাংস্কৃতিক পরিমণ্ডল ফিরিয়ে আনতে। এই পুরস্কারের সাফল্যে উৎসাহিত হয়ে এরপর এগিয়ে এসেছে বহু সংস্থা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন মুখ ঢেকেছে বিপণনের মোড়কে। 80-র দশক থেকে মণ্ডপ ভাবনায় উঠে আসতে থাকে ভারতবর্ষের বিভিন্ন লোকশিল্প, লুপ্তপ্রায় শিল্প, কুটির শিল্প, দেশ বিদেশের সংস্কৃতি ইত্যাদির সঙ্গে নানা ধরনের উপাদান ভিত্তিক উপস্থাপনা, যেমন প্যাকিং বাক্সের কাঠ, সুতালি, রঙিন সুতো,
পাট, রঙিন প্লাস্টিকের বিভিন্ন বস্তু, সুপারি গাছের কাঠ, ফোম, স্পঞ্জ, কাঠ গুঁড়ো, বালি, চুড়ি, এমনকি চা পানের জন্য ব্যবহৃত ভাঁড় ইত্যাদি। শুধুমাত্র থার্মোকলকে কেন্দ্র করেই কেউ কেউ তাক লাগিয়েছেন মণ্ডপে। এখানকার পুজো প্রস্তুতি চলে সারা বছর ধরে। আবার পড়ছি, এখানকার পুজো প্রস্তুতি চলে সারা বছর ধরে, কারণ উপাদান খোঁজার তাগিদ। সেদিনের আর্টের ঠাকুর এখন সর্বজনের কাছে থিমের ঠাকুর। প্রধানত ৮০ দশক থেকেই এই থিমের গ্রাসে চলে যেতে থাকে সর্বজনীন দুর্গোৎসবগুলি। নিবন্ধের শুরুতে দুর্গার রূপ ও বৈচিত্র্যের বর্ণনা দেওয়া হয়েছে। বস্তুতপক্ষে এই একমাত্র মূর্তি কল্পনা, যার মধ্যে নিহিত রয়েছে বাঙালি চিরকালীন স্নেহ মমতার সুন্দর একটি পরিবারের ছবি। পৃষ্ঠা ১৯০। একই সঙ্গে অশুভ শক্তির সঙ্গে লড়াই এর বিষয়টি নিয়ে এখানে হাজির হয়েছে অজস্র নাটকীয় উপাদান। ফলে বিষয় ভাবনাতে বৈচিত্র্য আনতে এর চাইতে ভালো উৎসব আর কী বা হতে পারে। থিম পুজোর দৌলতে এখন লোকশিল্পী ও অন্যান্য শিল্পীদের যথেষ্ট কদর বেড়েছে, সন্দেহ নেই। একটু উদাহরণ খুঁজে দেখা যাক। উদ্ধৃতি শুরু: ... কলকাতার পুজো মানেই তো এখন থিমের পুজো। থিম প্রতিমা, থিম প্যান্ডেল, এমনকি কেউ কেউ আবার বেছে রাখছেন মানানসই থিম সং। আর এরই দৌলতে পুজো কমিটি ছুটছেন শিল্পী, শিল্প নির্দেশকদের পেছনে, তারা আবার থিমের পেছনে। এই দৌড় অধিকাংশ সময়ে এসে থামছে লোক সংস্কৃতির উঠোনে। জম্পেশ একটা থিম পাওয়া গেলে শুরু হচ্ছে বছরভর গবেষণা। শিল্পী অমর সরকার গত ৩ বছরে বিভিন্ন পুজোয় লোক সংস্কৃতির নানা বিচিত্র অবহেলিত দিক তুলে ধরেছেন। তিনি এবার মিথিলার মধুবনের শিল্পকলা নিয়ে এসেছেন বরিশার সৃষ্টির পুজো মণ্ডপে। মধুবনী আঙ্গিকে পাওয়া যাবে দেবী দুর্গাকেও। মণ্ডপে ফুটে উঠবে রেখাচিত্র, তুলি চিত্র, গোধনা চিত্র, আরি পান ও কোবর চিত্র। ১৯৬২ সালের পর থেকে মাটির দেওয়ালে আঁকা ও খোদাই করার পরিবর্তে কাগজে মিথিলা চিত্র বিপ্লব এনেছে। তার নিদর্শনও থাকবে ... এছাড়াও অমরবাবু হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে পটুয়াদের চিত্রকলা, তাঁদের চিত্র নির্মাণ, পটের আঙ্গিকে মণ্ডপ ও মূর্তি তুলে ধরেছেন। এসে গেছেন মেদিনীপুরের দুখু শ্যাম চিত্রকর, মুর্শিদাবাদের কালাম, বীরভূমের বা কলকাতায় আসার বাঁকুড়া কলকাতায় আসার প্রতীক্ষায়। আবার বরিশা যুবকবৃন্দের থিম বাংলার সরা সৌভাগ্যে ভরা, সরার একাল ও সেকাল। ফরিদপুরের সুরেশ্বর গ্রামের বিখ্যাত সরা শিল্পীদের উত্তরসূরিরা এখন অনেকেই নদিয়ার তাহেরপুর নিবাসী। এদের কাছ থেকে এসেছে ১০০০ পোড়ামাটির সরা। তাতে একালের নকশা আঁকছেন সুবোধ রায় ও আর্ট কলেজের শিল্পীরা, আর ঐতিহ্যবাহী সরা আঁকবেন তাহেরপুরের শিল্পীরাই। শনি রবিবার তার সূচনা করে গেলেন ১০৮ বছরের সতেজ শিল্পী অক্ষয় চন্দ্র পাল স্বয়ং, সঙ্গে তাঁর কন্যা নিতাশা, তিনিও দক্ষ শিল্পী। দাঁড়ি ... উদ্ধৃতি শেষ। পাদটিকা ৫, পাদটিকা ২। আবার পড়ছি, পাদটিকা গ, খুবই অস্পষ্ট। শহর এবং গ্রাম দুই জায়গায় শিল্পীদের অংশগ্রহণ এই রিপোর্টে স্পষ্ট। থিম নির্মাণের সূচনা পর্বে তাঁদেরই তো জামাই আদর, কিন্তু পুজো উদ্বোধনের পর বেশিরভাগ ক্ষেত্রে উদ্যোক্তারা ফিরেই তাকান না শিল্পীদের দিকে। দীর্ঘ সাংবাদিক ও শিল্পী জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, বহু পুরস্কারপ্রাপ্ত মণ্ডপের লোকশিল্পীরা চোখের জল নিয়ে থিম পুজো প্রাঙ্গণ ছেড়ে গ্রামে ফিরছেন।
একালে শিল্পী সনাতন দিন্দা একবার থিম পুজো প্রসঙ্গে বলেছিলেন, এ একটা বড় ইনস্টলেশন আর্ট, একসঙ্গে এত মানুষকে পাওয়া যায়। সত্যিই তো, স্রষ্টার আনন্দ তো সৃষ্টিতেই, অতএব ফি বছর শিল্পীকে সৃষ্টির অঙ্গনে ফিরতেই হয়। জেলার শিল্পীদের ক্ষেত্রে পেটের তাগিদও তো থাকে। শ্রেষ্ঠ প্রতিমা বা মণ্ডপ বা থিমের পুরস্কার মিডিয়া, ক্যামেরা, বুমের সামনে হাতে তুলে নেন পুজো কমিটিরই কেউ। অধিকাংশ ক্ষেত্রে শিল্পীদের সেখানে কোনো ভূমিকা থাকে না। তারপর শ্রেষ্ঠ প্রতিমার পুরস্কারের অঙ্ক শিল্পীদের হাতে পৌঁছলো কি না সে খোঁজ আর কেই বা রাখে। মূল্যায়ন যা কিছু তা তো পুজোর আগেই হয়ে যায়। সেলিব্রিটিদের ভিড়, বিজ্ঞাপনদাতার প্রচারে দায়ও শেষ। সুস্থ রুচি, শুদ্ধ সূচি, এই শর্ত মেনে থিম পুজো পৌঁছচ্ছে এক অনন্য সাধারণ মাত্রায়। ফি বছর আন্তর্জাতিক আঙ্গিনায় পৌঁছে যাচ্ছে এই উৎসবের মাত্রা। অথচ নেপথ্যে জমে উঠছে কারিগরদের অবহেলার চাপ চাপ অন্ধকার। বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে। এই প্রসঙ্গে দেশ পত্রিকায় 17 সেপ্টেম্বর 2011 দৃষ্টিকোণ বিভাগে সুবর্ণ বসু লিখছেন, উদ্ধৃতি শুরু, বছরের কয়েকটি দিন শহরের লোকজনের শুকনো প্রশংসার দৃষ্টি কুড়িয়ে তাঁরা, বন্ধনের মধ্যে লোকশিল্পীরা, আবার ফিরে যাচ্ছেন অপরিচয়ের অন্ধকারে। কারণ লাভের গুরুত্ব সুনজর এবং পুজোর উদ্যোক্তাদের মধ্যেই বণ্টিত। বিখ্যাত শিল্পী হয়তো তাঁরা যথাযোগ্য সম্মান দক্ষিণা পান, কিন্তু যারা অখ্যাত শিল্পী তাঁরা কি প্রকৃত অর্থে উপকৃত হন? জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ, পাদটিকা 2। এ প্রশ্ন আমারও। পৃষ্ঠা 191, সূত্র নির্দেশ। প্রবন্ধটিতে সময়কাল ও বিষয় ধরার জন্য আনন্দবাজার পত্রিকার কলকাতার কর্চা থেকে কিছু খবর সংযুক্ত করা হয়েছে। ক 29/10/2007, খ 26/10/1996, গ 2/9/2002। 1. কলকাতা ও দুর্গাপুজো, অঞ্জন মিত্র। 2. দেশ পত্রিকা, 17 সেপ্টেম্বর 2011। কৃতজ্ঞতা, এশিয়াটিক সোসাইটির বক্তৃতা, মহিষাসুরমর্দিনী দুর্গা, ভারত শিল্পীর রূপ বিবর্তন, শ্যামলকান্তি চক্রবর্তী। স্মৃতির পুজো, শ্রীপান্থ, ইন্দ্রজিৎ চৌধুরী, গৌতম বসু মল্লিক ও আনন্দবাজার পত্রিকা। এখানে একটি সাদা কালো স্কেচে ছোট মহিষাসুরমর্দিনীর ছবি দেয়া হয়েছে। পড়া চলছে পরের ফাইলে, পৃষ্ঠা 192। ঘূর্ণি থেকে কুমোরটুলি, একটা দীর্ঘ যাত্রা, আশিস দেব।